নমস্কার, আমি অর্ণব। আজ আপনাদের শোনাব পল্লী সমাজের দ্বিতীয় পর্ব। তার আগে একটু আলোচনা করে নিই এর আগে ঠিক কী ঘটেছে। বাবাকে হারিয়ে বহু বছর বাদে বাবার কাজের জন্য গ্রামে ফিরেছে রমেশ। এসে অবধি একের পর এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে তাকে। এমনকি এককালে যে তার প্রিয় বন্ধু ছিল, সেই রমার বাড়িতেও রীতিমতো অপমানিত হতে হয় তাকে। রমেশের জ্যাঠাইমা তাকে অত্যন্ত স্নেহ করেন, কিন্তু নিজের ছেলের বিরুদ্ধে যেতে মন সায় দেয় না তার। কেমন করে রমেশের পরবর্তী দিনগুলো কাটবে এই পল্লী সমাজে? আসুন শুনে দেখি দ্বিতীয় পর্বে আমাদের জন্য কি রেখে গেছেন কথা সাহিত্যিক। এ পাড়ার একমাত্র মধুপালের মুদির দোকান নদীর পথে হাটের এক ধারে। 10-12 দিন হইয়া গেল, অথচ সে বাকি 10 টাকা লইয়া যায় নাই বলিয়া রমেশ কি মনে করিয়া নিজেই একদিন সকালবেলা দোকানের উদ্দেশ্যে বাহির হইয়া পড়িল। মধুপাল মহাসমাদর করিয়া ছোটবাবুকে বারান্দার উপর মোড়া পাতিয়া বসাইল এবং ছোটবাবুর আসিবার হেতু শুনিয়া গভীর আশ্চর্যে অবাক হইয়া গেল। যে ধার নেয় সে উপযাচক হইয়া ঘর বাহিয়া ঋণ শোধ করিতে আসে, তাহা মধুপাল এতটা বয়সে কখনো চোখে তো দেখেই নাই, কানেও শোনে নাই। কথায় কথায় অনেক কথা হইল। মধু কহিল, দোকান কেমন করে চলবে বাবু? 2 আনা 4 আনা 1 টাকা 5 শিকে করে প্রায় 50-60 টাকা বাকি পড়ে আছে। এই দিয়ে যাচ্ছি বলে 2 মাসেও আদায় হবার জো নেই। একি বাড়ুজ্জে মশাই যে কবে এলেন? প্রাত প্রণাম হই। বাড়ুজ্জে মশাইয়ের বাঁ হাতে একটি গাড়ু, পায়ে নখে গোড়ালিতে কাদার দাগ, কানে পৈতা চড়ানো, ডান হাতে কচু পাতায় মোড়া 4টি কুঁচো চিংড়ি। তিনি ফোঁস করিয়া একটি নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, কাল রাতে এলুম, তামাক খাওয়া দেখি মধু। বলিয়া গাড়ু রাখিয়া হাতে চিংড়ি মেলিয়া ধরিয়া বলিলেন, সৈরবি জেলেনির আক্কেল দেখলি মধু? কপ করে আমার হাতটা ধরে ফেললে। কালে কালে কি হলো বল দেখি? এ কি 1 পয়সা চিংড়ি বামুনকে ঠকি আর ককাল খাবি মাগি? উচ্ছন্নে যেতে হবে না? মধু বিস্ময় প্রকাশ করিয়া বলিল, হাত ধরে ফেললে আপনার? ক্রুদ্ধ বাণুজ্যে মশাই একবার চারিদিকে দৃষ্টিপাত করিয়া উত্তেজিত হইয়া কহিলেন, 2.5 পয়সা শুধু বাকি, তাই বলে খামোকা হাট শুদ্ধ লোকের সামনে হাত ধরবে আমার? কে না দেখলে বল? মাঠ থেকে বসে এসে গাড়ুটি মেজে নদীতে হাত পা ধুয়ে মনে করলুম হাটটা একবার ঘুরে যাই। মাগিয়ে 1 চুবড়ি মাছ নিয়ে বসে আমাকে স্বচ্ছন্দে বলে কিনা, কিছু নেই ঠাকুর, যা ছিল সব উঠে গেছে। আরে আমার চোখে ধুলো দিতে পারিস? ডালাটা ফস করে তুলে ফেলতেই দেখি অমনি ফস করে হাতটা চেপে ধরে ফেললে। তো সেই 2.5টা আর আজকের 1টা, এই 3.5 পয়সা নিয়ে আমি গাঁ ছেড়ে পালাবো? কি বলিস মধু? মধু সায় দিয়া কহিল, আগে তাহ কি হয়? তবেই বল না, গাঁয়ে কি শাসন আছে? নইলে জ্যৈষ্ঠে জেলের ধোপা নাপতে বন্ধ করে চাল কেটে তুলে দেওয়া যায় না? হঠাৎ রমেশের প্রতি চাহিয়া প্রশ্ন করিলেন, বাবুটি কে মধু? মধু সগর্বে কহিল, আগে আমাদের ছোট বাবু ছেলে যে সেদিনে 10 টাকা বাকি ছিল বলে নিজে বাড়ি বই দিতে এসেছেন। বাড়ুজ্জে মশাই কুঁচো চিংড়ির অভিযোগ ভুলিয়া 2 চক্ষু বিস্ফারিত করিয়া কহিলেন, হ্যাঁ রমেশ বাবাজি, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। হ্যাঁ, এসে শুনলুম একটা কাজের মতো কাজ করেছ বটে। এমন খাওয়া দাওয়া এ অঞ্চলে কখনো হয়নি, কিন্তু বড় দুঃখ রইল চোখে দেখতে পেলুম না। 5 শালা ধাপ পায়ে পড়ে কলকাতায় চাকরি করতে গিয়ে হাঁড়ির হাল। আরে ছি, সেখানে মানুষে থাকতে পারে? রমেশ এই লোকটার মুখের দিকে চুপ করিয়া চাহিয়া রহিল, কিন্তু দোকান শুদ্ধ সকলে তাহার কলিকাতা প্রবাসের ইতিহাস শুনিবার জন্য মহা কৌতূহলী হইয়া উঠিল। তামাক সাজিয়া মধু দোকানি বাণুজ্যের হাতে হুঁকাটা তুলিয়া দিয়া প্রশ্ন করিল, তারপরে একটা চাকরি বাকরি হয়েছিল তো? হবে না, এ কি ধান দিয়ে লেখাপড়া শেখা আমার? কিন্তু হলে হবে কি,
সেখানে কে থাকতে পারে বল? যেমনি ধোঁয়া তেমনি কাদা। বাইরে বেরিয়ে গাড়ি ঘোড়া চাপা না পড়ে যদি ফিরতে পারিস তাহলে জানবি তোর বাপের পুণ্যি। মধু কখনো কলিকাতায় যায় নাই। মেদিনীপুর শহরটা একবার সাক্ষ্য দিতে গিয়া দেখিয়া আসিয়াছিল মাত্র। সে ভারী আশ্চর্য হইয়া কহিল, বলেন কি? বাড়ুজ্যে ঈষৎ হাসিয়া বলিল, তো রমেশবাবুকে জিজ্ঞেস কর না সত্যি কি মিথ্যে। না মধু, খেতে না পাই বুকে হাত দিয়ে পড়ে থাকবো সেও ভালো, কিন্তু বিদেশে যাবার নামটি যেন কেউ আমার কাছে আর না করে। বললে বিশ্বাস করবি নে, সেখানে শুশনি, কলমি শাক, চালতা, আমরা, থোর, মোচা এসবও কিনে খেতে হয়। পারবি খেতে? আর এই একটি মাস না খেয়ে খেয়ে যেন রোগা ইঁদুরটি হয়ে গেছি। দিবারাত্রি পেট ফুটফাট করে, বুক জ্বালা করে, প্রাণ আই ধাই করে। পালিয়ে এসে তবে আমি হাঁপ ছেড়ে বেঁচেছি। না বাবা, নিজের গায়ে বসে জোটে একবেলা এক সন্ধে খাবো, না জোটে ছেলে মেয়েদের হাত ধরে ভিক্ষে করব। বামুনের ছেলে তো তাতে আর কিছু লজ্জা নেই, কিন্তু মা লক্ষ্মী মাথায় থাকুক, বিদেশে কেউ যেন না যায়। তাহার কাহিনী শুনিয়া সকলে যখন সভয়ে নির্বাক হইয়া গিয়াছে, তখন বাড়ুজ্যে উঠিয়া আসিয়া মধুর তেলের ভাঁড়ের ভিতরে উড়খি ডুবাইয়া 1 ছটাক তেল বাঁহাতে তেলোয় লইয়া অর্ধেকটা 2 নাক ও কানের গর্তে ঢালিয়া দিয়া বাকিটা মাথায় মাখিয়া ফেলিলেন এবং কহিলেন, বেলা হয়ে গেল, অমনি ডুবটা দিয়ে একেবারে ঘরে যাই। দে 1 পয়সা নুন দে দেখি তো মধু, পয়সাটা বিকেলবেলা দিয়ে যাবক্ষণ। আবার বিকেলবেলা? বলিয়া মধু অপ্রসন্ন মুখে নুন দিতে তাহার দোকানে উঠিল। বাড়ুজ্যে গলা বাড়াইয়া দেখিয়া বিস্ময়ে বিরক্তির স্বরে কহিয়া উঠিলেন, তোরা সব হলি কি বলতো মধু? এ যে গালে চড় মেরে পয়সা নিস দেখি। বলিয়া আগাইয়া আসিয়া নিজেই 1 খামচা নুন তুলিয়া ঠোঁয়ায় দিয়া সেটা টানিয়া লইলেন। গাড়ু হাতে করিয়া রমেশের প্রতি চাহিয়া মৃদু হাসিয়া বলিলেন, ওই তো একই পথ, চলো না বাবাজি, গল্প করতে করতে যাই। চলুন বলিয়া রমেশ উঠিয়া দাঁড়াইল। মধু দোকানি অনতি দূরে দাঁড়াইয়া করুণ কণ্ঠে কহিল, বাড়ুজ্যে মশাই, সেই ময়দার পয়সা 5 আনা কি অমনি? বাড়ুজ্যে রাগিয়া উঠিল, হ্যাঁ রে মধু, দুবেলা চোখাচুকি হবে, তোদের কি চোখের চামড়া পর্যন্ত নেই? 5 বেটা বেটির মতলবে কলকাতায় যাওয়া আসা করতে 5-5টা টাকা আমার গলে গেল, আর এই কি তোদের তাগাদা করবার সময় হলো? কারো সব বোনাস, কারোর পৌষ মাস। দেখলে বাবা রমেশ, এদের ব্যবহারটা একবার দেখলে? মধু এতটুকু হইয়া গিয়া অস্ফুটে বলিতে লাগিল, আসলে অনেক দিনের। হলেই বা অনেক দিনের, এমন করে সবাই মিলে পেছনে লাগলে তো আর গাঁয়ে বাস করা যায় না। বলিয়া বাড়ুজ্যে একরকম রাগ করিয়াই নিজের জিনিসপত্র লইয়া চলিয়া গেলেন। রমেশ ফিরিয়া আসিয়া বাড়ি ঠুকিতেই এক ভদ্রলোক শশব ব্যস্তে হাতের হুকাটা একপাশে রাখিয়া দিয়া একেবারে পায়ের কাছে আসিয়া তাহাকে প্রণাম করিল। উঠিয়া কহিল, আগে আমি বনমালী পাড়ুই, আপনাদের স্কুলের হেডমাস্টার। 2 দিন এসে সাক্ষাৎ পাইনি। রমেশ সমাদর করিয়া পাড়ুই মশাইকে চেয়ারে বসাইতে গেল, কিন্তু সে সসম্ভ্রমে দাঁড়াইয়া রহিল। কহিল, আগে আমি যে আপনার ভৃত্য। লোকটা বয়সে প্রাচীন এবং আর যাই হোক একটি বিদ্যালয়ের শিক্ষক। তাহার এই অবিনীত কুণ্ঠিত ব্যবহারে রমেশের মনের মধ্যে একটা অশ্রদ্ধার ভাব জাগিয়া উঠিল। সে কিছুতেই আসন গ্রহণে স্বীকৃত হইল না। খাড়া দাঁড়াইয়া নিজের বক্তব্য কহিতে লাগিল। এদিকের মধ্যে এই একটা অতি ছোট রকমের স্কুল মুখুজ্জে ও ঘোষালদের যত্নে প্রতিষ্ঠিত হইয়াছিল। প্রায় 30-40 জন ছাত্র পড়ে। 2-3 ক্রোশ দূর হইতেও কেহ কেহ আসে। যৎকিঞ্চিত গভর্নমেন্ট সাহায্য আছে, তথাপি স্কুল আর চলিতে চাহিতেছে না। ছেলে বয়সে এই বিদ্যালয়ে রমেশও কিছুদিন পড়িয়াছিল, তাহার স্মরণ হইল। পাড়ুই মশাই জানাইল যে চাল ছাওয়া না হইলে আগামী বর্ষায় বিদ্যালয়ের ভিতর আর কেহ বসিতে পারিবে না।
কিন্তু সে না হয় পরে চিন্তা করিলেও চলিবে। উপস্থিত প্রধান দুর্ভাবনা হইতেছে যে 3 মাস শিক্ষকেরা মাহিনে পান নাই, সুতরাং ঘরের খাইয়া বন্য মহিষ তাড়াইয়া বেড়াইতে তাহারা আর কেহ পারিতেছেন না। স্কুলের কথায় রমেশ একেবারে সজাগ হইয়া উঠিল। হেডমাস্টার মহাশয়কে বৈঠকখানায় লইয়া গিয়া একটি একটি করিয়া সমস্ত সংবাদ গ্রহণ করিতে লাগিল। মাস্টার পণ্ডিত 4 জন এবং তাহাদের হাড়ভাঙা খাটুনির ফলে করে 2 জন করিয়া ছাত্র প্রতি বৎসর মাইনর পরীক্ষায় পাশ করিতেছে। তাহাদের নাম ধাম বিবরণ ফারুই মশাই মুখস্থের মতো আবৃত্তি করিয়া দিলেন। ছেলেদের নিকট হইতে যাহা আদায় হয় তাহাতে নিজের 2 জন শিক্ষকের কোনো মতে আর গভর্নমেন্টের সাহায্যে আরেকজনের সংকুলান হয়, কিন্তু একজনের মাহিনাটাই গ্রামের ভিতরে এবং বাহিরে চাঁদা তুলিয়া সংগ্রহ করিতে হয়। এই চাঁদা সাধিবার ভারও মাস্টারদের ওপরই। তাহারা গত 3-4 মাস কাল ক্রমাগত ঘুরিয়া ঘুরিয়া প্রত্যেক বাড়িতে 8-10 বার করিয়া হাঁটাহাঁটি করিয়া 7 টাকা 4 আনার বেশি আদায় করিতে পারেন নাই। কথা শুনিয়া রমেশ স্তম্ভিত হইয়া রহিল। 5-6টা গ্রামের মধ্যে এই একটি বিদ্যালয় এবং এই 5-6টা গ্রাম্যয় 3 মাসকাল ক্রমাগত ঘুরিয়া মাত্র 7 টাকা 4 আনা আদায় হইয়াছে। রমেশ প্রশ্ন করিল, আপনার মাহিনা কত? মাস্টার কহিল, রসিদ দিতে হয় 26 টাকার, পাই 13 টাকা 15 আনা। কথাটা রমেশ ঠিক বুঝিতে পারিল না, তাহার মুখপানে চাহিয়া রহিল। মাস্টার তাহা বুঝাইয়া বলিল, আগে গভর্নমেন্টের হুকুম কিনা, তাই 26 টাকার রসিদ লিখে দিয়ে সাব ইন্সপেক্টর বাবুকে দেখাতে হয়, নইলে সরকারি সাহায্য বন্ধ হয়ে যায়। সবাই জানে, আপনি কোনো ছাত্রকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন আমি মিথ্যে বলছি নে। রমেশ অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, এতে ছাত্রদের কাছে আপনার সম্মানহানি হয় না? মাস্টার লজ্জিত হইল, কহিল, কি করব রমেশ বাবু, পেনি বাবু এই কটি টাকা দিতেও নারাজ। ও, তিনি কর্তা বুঝি? মাস্টার একবার একটুখানি দ্বিধা করিল, কিন্তু তাহার না বলিলেই নয়। তাই সে ধীরে ধীরে জানাইল যে তিনি সেক্রেটারি বটে, কিন্তু তিনি একটি পয়সাও কখনো খরচ করেন না। যদু মুখুজ্জে মহাশয়ের কন্যা সতীলক্ষ্মী তিনি, তার দয়া না থাকিলে স্কুল অনেকদিন আগেই উঠিয়া যাইত। এই বছরই নিজের খরচে চাল ছাইয়া দিবেন আশা দিয়াও হঠাৎ কেন যে সমস্ত সাহায্য বন্ধ করিয়া দিয়াছেন তাহার কারণ কেহই বলিতে পারে না। রমেশ কৌতূহলী হইয়া রমার সম্বন্ধে আরও কয়েকটি প্রশ্ন করিয়া শেষে জিজ্ঞাসা করিল, তাঁর একটি ভাই এই স্কুলে পড়ে, তাই না? মাস্টার কহিল, যতীন তো, হ্যাঁ পড়ে বই কি। রমেশ বলিল, আপনার স্কুলের তো বেলা হয়ে যাচ্ছে, আজ আপনি যান, কাল আমি আপনাদের ওখানে যাব। যে আজ্ঞে বলিয়া হেডমাস্টার আর একবার রমেশকে প্রণাম করিয়া জোর করিয়া তাহার পায়ের থুলা মাথায় লইয়া বিদায় হইল। বিশ্বেশ্বরী সেদিনের কথাটা সেই তিনি 10খানা গ্রামে পরিব্যাপ্ত হইয়া গিয়াছিল। বেনি লোকটা নিজে কাহারও মুখের ওপর রূঢ় কথা বলিতে পারিত না, তাই সে গিয়া রমার মাসিকে ডাকিয়া আনিয়াছিল। সেকালে নাকি তক্ষক দাঁত ফুটাইয়া এক বিরাট অসত্য গাছ জ্বালাইয়া ছাই করিয়া দিয়াছিল। এই মাসিটিও সেদিন সকালবেলায় ঘরে চড়িয়া যে বিষ উৎকীর্ণ করিয়া গেলেন, তাহাতে বিশ্বেশ্বরীর রক্তমাংসের দেহটা কাঠের নয় বলিয়াই হোক, কিংবা একাল সেকাল নয় বলিয়াই হোক, জ্বলিয়া ভস্মস্তূপে পরিণত হইয়া গেল না। সমস্ত অপমান বিশ্বেশ্বরী নীরবে সহ্য করিলেন, কারণ ইহা যে তাহার পুত্রের দ্বারাই সংঘটিত হইয়াছিল সে কথা তাহার অগোচর ছিল না। পাছে রাগ করিয়া একটা কথার জবাব দিতে গেলেও এই স্ত্রীলোকের মুখ দিয়া সর্বাগ্রে তাহার নিজের ছেলের কথাই বাহিরে প্রকাশ হইয়া পড়ে এবং তাহার রমেশের কর্ণগোচর হয়। এই নিদারুণ লজ্জার ভয়েই সমস্ত সময়টা তিনি কাঠ হইয়া বসিয়াছিলেন।
তবে পাড়াগাঁয়ে কিছুই তো চাপা থাকিবার জো নাই। রমেশ শুনিতে পাইল জ্যাঠাইমার জন্য তাহার প্রথম হইতেই বারবার মনের ভিতরে উৎকণ্ঠা ছিল, এবং এই লইয়া মাতাপুত্রে যে একটি কলহ হইবে সে আশঙ্কাও করিয়াছিল। কিন্তু বেনি যে বাহিরের লোককে ঘরে ডাকিয়া আনিয়া নিচের মাকে এমন করিয়া অপমান ও নির্যাতন করিবে, এই কথাটা সহসা তাহার কাছে একটা সৃষ্টি ছাড়া কাণ্ড বলিয়া মনে হইল, এবং পরমুহূর্তেই তাহার ক্রোধের বহ্নি যেন ব্রহ্মরন্ধ্র ভেদ করিয়া চলিয়া উঠিল। ভাবিল ও বাড়িতে ছুটিয়া গিয়া যা মুখে আসে তাই বলিয়া বেনিকে কালাকালি করিয়া আসে, কারণ যে লোক মাকে এমন করিয়া অপমান করিতে পারে তাহাকেও অপমান করার সম্বন্ধে কোনরূপ বাছ বিচার করিবার আবশ্যকতা নাই। কিন্তু পরক্ষণেই মনে হইল তাহা হয় না, কারণ জ্যাঠাইমার অপমানের মাত্রা তাহাতে পারিবে বই কমিবে না। সেদিন দিনুর কাছে এবং কাল মাস্টারের মুখে শুনিয়া রমার প্রতি তাহার ভারী একটা শ্রদ্ধার ভাব জাগিয়াছিল। চতুর্দিকে পরিপূর্ণ মূঢ়তা ও সহস্র প্রকার কদর্য ক্ষুদ্রতার ভিতরে এক জ্যাঠাইমার হৃদয়টুকু ছাড়া সমস্ত গ্রামটাই আধারে ডুবিয়া গিয়াছে বলিয়া যখন তাহার নিশ্চয় বিশ্বাস হইয়াছিল, তখন এই মুখুজ্জেপাটির পানে চাহিয়া একটুখানি আলোর আভাস, তাহা যত তুচ্ছ এবং ক্ষুদ্র হোক, তাহার মনে বড় আনন্দ দিয়াছিল। কিন্তু আজ আবার এই ঘটনায় তাহার বিরুদ্ধে সমস্ত মন ঘৃণায় ও বিতৃষ্ণায় ভরিয়া গেল। বেনির সঙ্গে যোগ দিয়া এই দুই মাসি ও বঞ্চিতে মিলিয়া যে অন্যায় করিয়াছে তাহাতে তাহার বিন্দুমাত্র সংশয় রহিল না। কিন্তু এই দুইটা স্ত্রীলোকের বিরুদ্ধেই বা সে কি করিবে এবং বেনিকেই বা কি করিয়া শাস্তি দিবে তাহাও কোনো মতে ভাবিয়া পাইল না। এমন সময় একটা কাণ্ড ঘটিল। মুখুজ্জে ও ঘোষালদের কয়েকটা বিষয় এখনো পর্যন্ত ভাগ হয় নাই। আচার্যদের বাড়ির পেছনে গড় বলিয়া পুষ্করিণীটাও এইরূপ উভয়ের সাধারণ সম্পত্তি। একসময় ইহা বেশ বড়ই ছিল, ক্রমশ সংস্কারের অভাবে বুঝিয়া গিয়া এখন সামান্য একটা ডোবায় পরিণত হইয়াছিল। ভালো মাছ ইহাতে ছাড়া হইত না। কই, মাগুর প্রভৃতি যে সকল মাছ আপনি জন্মায় তাহাই কিছু ছিল। ভৈরব হাঁপাইতে হাঁপাইতে আসিয়া উপস্থিত হইল। বাহিরে চণ্ডীমণ্ডপের পাশের ঘরে গোমস্তা গোপাল সরকার খাতা লিখিতেছিল। ভৈরব ব্যস্ত হইয়া কহিল, সরকার মশাই, লোক পাঠাননি, গড় থেকে মাছ ধরানো হচ্ছে যে। সরকার কলম কানে গুঁজিয়া মুখ তুলিয়া প্রশ্ন করিল, কে ধরাচ্ছে? আবার কে? বেনিবাবু চাকর দাঁড়িয়ে আছে, মুখুজ্জেদের খোট্টা দারোয়ানটাও আছে দেখলুম, নেই কেবল আপনাদের লোক, শিগগির পাঠান। গোপাল কিছুমাত্র চাঞ্চল্য প্রকাশ করিল না। আমাদের বাবু মাছ মাংস খান না। ভৈরব কহিল, নাই খেলেন, কিন্তু ভাগের ভাগ তো নেওয়া চাই। গোপাল বলিল, আমরা পাঁচজন তো চাই, বাবু বেঁচে থাকলে তিনিও তাই চাইতেন, কিন্তু রমেশবাবু একটু আলাদা ধরনের। বলিয়া ভৈরবের মুখে বিস্ময়ের চিহ্ন দেখিয়া সহাস্যে একটুখানি শ্লেষ করিয়া কহিল, এ তো তুচ্ছ দুটো শিঙি মাগুর মাছ আচার্যি মশাই। সেদিন হাটের উত্তর দিকে সেই প্রকাণ্ড তেঁতুল গাছটা কাটিয়া ওরা দু ঘরে ভাগ করে নিলেন, আমাদের কাঠের একটা কুঁচোও দিলেন না। আমি ছুটে এসে বাবুকে জানাতে তিনি বই থেকে একবার মুখ তুলে এসে আবার পড়তে লাগলেন। জিজ্ঞেস করলুম, কি করব বাবু? আমার রমেশবাবু আর মুখটা একবারও তোলার ফুরসত পেলেন না। তারপর পিড়াপিড়ি করিতে বইখানা মুড়ে রেখে একটা হাই তুলে বললেন, কাঠ তা আর কি তেঁতুল গাছ নেই? শোনো কথা। বললুম, থাকবে না কেন, কিন্তু ন্যায্য অংশ ছেড়ে দেবেনি বা কেন? আর কে কোথায় এমন দেয়? রমেশবাবু বইখানা আবার মেলে ধরে মিনিট পাঁচেক চুপ করে থেকে বললেন, সে ঠিক, কিন্তু দুখানা তুচ্ছ কাঠের জন্য তো আর ঝগড়া করা যায় না। ভৈরব অতিশয় বিস্ময়াপন্ন হইয়া কহিল, বলেন কি? গোপাল সরকার মৃদু হাসিয়া বার্তুই মাথা নাড়িয়া কহিল, বলি ভালো আচার্যি মশাই, বলি ভালো। আমি সেই দিন থেকে বুঝেছি, আর মিছে কেন, ছোট তরফের মা লক্ষ্মী
তারিণী ঘোষালের সঙ্গেই অন্তর্ধান হয়েছেন। ভৈরব খানিক্ষণ চুপ থাকিয়া বলিল, কিন্তু পুকুরটা যে আমার বাড়ির পিছনেই, আমার একবার জানানো চাই। গোপাল কহিল, বেশ তো ঠাকুর, একবার জানিয়েই এসো না। দিবারাত্রি বই নিয়ে থাকলে আর শরিকদের এত ভয় করলে কি বিষয় সম্পত্তি রক্ষে হয়? যদু মুখুজ্জের কন্যা স্ত্রীলোক, সে পর্যন্ত শুনে হেসে কুটি পাটি। গোবিন্দ গাঙ্গুলিকে ডেকে নাকি সেদিন তামাশা করে বলেছিল, রমেশবাবুকে বলো একটা মা সারা নিয়ে বিষয়টা আমার হাতে দিতে। এর চেয়ে লজ্জার কি আছে বলো? বলিয়া গোপাল রাগে দুঃখে মুখখানা বিকৃত করিয়া নিচের কাজে মন দিল। বাটিতে স্ত্রীলোক নাই, সর্বত্রই অবারিত দ্বার। ভৈরব ভিতরে আসিয়া দেখিল রমেশ সামনের বারান্দায় একখানা ভাঙা ইজি চেয়ারের ওপর পড়িয়া আছে। রমেশকে তাহার কর্তব্যকর্মে উত্তেজিত করিবার জন্য সে সম্পত্তি রক্ষা সম্বন্ধে সামান্য একটু ভূমিকা করিয়া কথাটা পারিবা মাত্র রমেশ বন্দুকের গুলি খাইয়া ঘুমন্ত পাখের মতো করচিয়া উঠিয়া বলিল, কে রোজ রোজ চালাকি নাকি ভজুয়া? তাহার এই অভাবনীয় এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত উগ্রতায় ভৈরব ত্রস্ত হইয়া উঠিল। এই চালাকিটা যে কাহার তাহা সে ঠাওর করিতে পারিল না। ভজুয়া রমেশের গোরখপুর জেলার চাকর, অত্যন্ত বলবান এবং বিশ্বাসী। লাঠালাঠি করিতে সে রমেশেরই শিষ্য। নিজের হাত পাকাইবার জন্য রমেশ নিজে শিখিয়া ইহাকে শিখাইয়াছিল। ভজুয়া উপস্থিত হইবা মাত্র রমেশ তাহাকে খাড়া হুকুম করিয়া দিল, সমস্ত মাছ কাড়িয়া আনিতে এবং যদি কেহ বাধা দেয় তাহার চুল ধরিয়া টানিয়া আনিতে। যদি না আনা সম্ভব হয় অন্তত তাহার এক পাটি দাঁত যেন ভাঙিয়া দিয়া সে আসে। ভজুয়া তো এই চায়। সে তাহার তেল পাকানো লাঠি আনিতে নিঃশব্দে ঘরে ঢুকিল। ব্যাপার দেখিয়া ভৈরব ভয়ে কাঁপিয়া উঠিল। সে বাংলাদেশের তেলে চলে মানুষ, হাঁকাহাঁকি চেঁচামেচিকে মোটেও ভয় করে না। কিন্তু ওই যে অতি দৃঢ়কায় পেটে হিন্দুস্তানিটা কথা কহিল না, শুধু ঘাটটা একবার হেলাইয়া চলিয়া গেল, ইহাতে ভৈরবের তালু পর্যন্ত দুশ্চিন্তায় শুকাইয়া উঠিল। তাহার মনে পড়িল যে কুকুর ডাকে না সে ঠিক কামড়ায়। ভৈরব বাস্তবিক শোভানুধ্যায়ী, তাই সে জানাইতে আসিয়াছিল, যদি সময় মতো অগস্থানে উপস্থিত হইয়া সকার বকার চিৎকার করিয়া দুটা কই কি মাগুর ঘরে আনিতে পারা যায়। ভৈরব নিজে ইহাতে সাহায্য করিবে মনে করিয়া আসিয়াছিল। কিন্তু কই, কিছুই তো হইল না। গালিগালাজে ধার দিয়া কেহ গেল না। মনিব যদিবা একটা হুঙ্কার দিলেন, ভৃত্যটা তাহার ঠোঁটটুকু পর্যন্ত নাড়িল না, লাঠি আনিতে গেল। ভৈরব গরিব লোক, ফৌজদারিতে জড়াইবার মতো তাহার সাহসও নাই, সংকল্পও ছিল না। মুহূর্তকাল পরেই সুদীর্ঘ বংশদণ্ড হাতে ভজুয়া ঘরের বাহির হইল এবং সেই লাঠি মাথায় ঠেকাইয়া দূর হইতে রমেশকে নমস্কার করিয়া প্রস্থানের উপক্রম করিতেই ভৈরব অকস্মাৎ কাঁদিয়া উঠিয়া রমেশের দুই হাত চাপিয়া ধরিল। ওরে ভোজো, যাস নে বাবা, রমেশ রক্ষা করো বাবা, আমি গরিব মানুষ, এক দণ্ড বাঁচব না। রমেশ বিরক্ত হইয়া ছাড়াইয়া লইল। তাহার বিস্ময়ের সীমা পরিসীমা নাই। ভজুয়া অবাক হইয়া ফিরিয়া আসিয়া দাঁড়াইল। ভৈরব কাঁদো কাঁদো স্বরে বলিতে লাগিল, এ কথা ঢাকা থাকবে না বাবা, বেণীবাবুর কোপে পড়ে তাহলে একটা দিনও বাঁচব না। আমাদের ঘর তোর পর্যন্ত জ্বলে যাবে বাবা, ব্রহ্মা বিষ্ণু এলেও রক্ষা করতে পারবে না। রমেশ ঘাড় হেট করিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল। গোলমাল শুনিয়া গোপাল সরকার খাতা ফেলিয়া ভিতরে আসিয়া দাঁড়াইয়াছিল। সে আস্তে আস্তে বলিল, কথাটা কি বাবু? রমেশ তাহারও কোনো জবাব দিল না, শুধু হাত নাড়িয়া ভজুয়াকে তাহার নিজের কাজে যাইতে আদেশ করিয়া নিজেও নিঃশব্দে ঘরে চলিয়া গেল। তাহার হৃদয়ের মধ্যে যে কি ভীষণ ঝঞ্ঝার আকারেই এই ভৈরবাচার্যের অপরিসীম ভীতি ও কাতরোক্তি প্রবাহিত হইতে লাগিল, তাহা শুধু অন্তর্যামী দেখিলেন। হ্যাঁ রে যতীন,
খেলা করছিস, স্কুলে যাবি নে? আমাদের যে আজকাল দুদিন ছুটি দিদি। মাসি শুনিতে পাইয়া কুচিত মুখ আরো বিশ্রী করিয়া বলিলেন, মুখ পোড়া স্কুলের মাসের মধ্যে 15 দিন ছুটি, তুই তাওর পিছনে টাকা খরচ করিস, আমি হলে আগুন ধরিয়ে দিতুম বলিয়া নিজের কাজে চলিয়া গেলেন। 16 আনা মিথ্যাবাদিনী বলিয়া যাহারা মাসির অখ্যাতি প্রচার করিত তাহারা ভুল করিত। এমনি একাত্রা সত্য কথা বলিতেও তিনি পারিতেন এবং আবশ্যক হইলে করিতেও পশ্চাৎপদ হইতেন না। রমা ছোট ভাইটিকে কাছে টানিয়া লইয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, ছুটি কেন রে যতীন? যতীন দিদির কোল খেসিয়া দাঁড়াইয়া কহিল, আমাদের স্কুলে চাল চাওয়া হচ্ছে যে, তারপর চুনকাম হবে। কত বই এসেছে, 4-5টা চেয়ার টেবিল, একটা আলমারি আর একটা খুব বড় ঘড়ি। একদিন গিয়ে তুমি দেখে এসো না দিদি। রমা অত্যন্ত আশ্চর্য হইয়া কহিল, বলিস কি রে? হ্যাঁ দিদি, সত্যি, রমেশবাবু এসেছেন না, তিনি সব করে দিচ্ছেন বলিয়া বালক আরও কি বলিতে যাইতেছিল, কিন্তু সম্মুখে মাসিকে আসিতে দেখিয়া রমা তাড়াতাড়ি তাহাকে লইয়া নিচের ঘরে চলিয়া গেল। আদর করিয়া কাছে বসাইতে প্রশ্ন করিয়া এই ছোট ভাইটির মুখ হইতে সে রমেশের স্কুল সম্বন্ধে অনেক তথ্য সংগ্রহ করিল। প্রত্যহ 2-1 ঘণ্টা করিয়া তিনি নিজে পড়াইয়া যান, তাহাও শুনিল। হঠাৎ জিজ্ঞাসা করিল, হ্যাঁ রে যতীন, তিনি তোকে চিনতে পারেননি? বালক সগর্বে মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ। কি বলে তুই তাকে ডাকিস? এইবার যতীন একটু মুশকিলে পড়িল, কারণ এত ঘনিষ্ঠতা, সৌভাগ্য এবং সাহস আজও তাহার হয় নাই। তিনি উপস্থিত হইবা মাত্র দুর্দণ্ড প্রতাপ হেডমাস্টার পর্যন্ত যেরূপ তটস্থ হইয়া পড়েন, তাহাতে ছাত্রমহলে ভয় এবং বিস্ময়ের পরিসীমা থাকে না। ডাকা তো দূরের কথা, ভরসা করিয়া ইহারা কেহ তাহার মুখের দিকেও চাহিতে পারে না। কিন্তু দিদির কাছে স্বীকার করা তো সহজ নহে। ছেলেরা মাস্টার দিগকে ছোট বাবু বলিয়া ডাকিতে শুনিয়াছিল, তাই সে বুদ্ধি খরচ করিয়া কহিল, আমরা ছোট বাবু বলি। কিন্তু তাহার মুখের ভাব দেখিয়া রমার কিছুই বুঝিতে বাকি রহিল না। সে ভাইকে আরও একটু বুকের কাছে টানিয়া লইয়া সহাস্যে কহিল, ছোট বাবু কি রে, তিনি যে তো দাদা হন। বেণীবাবুকে যেমন বর্দা বলে ডাকিস, একে তেমনি ছোটদা বলে ডাকতে পারিস নে? বালক বিস্ময়ে আনন্দে চঞ্চল হইয়া উঠিল, আমার দাদা হন তিনি? সত্যি বলছো দিদি? তাই তো হয় রে বলিয়া রমা আবার একটু হাসিল। আর যতীনকে ধরিয়া রাখা শক্ত হইয়া উঠিল। খবরটা সঙ্গীদের মধ্যে এখনই প্রচার করিয়া দিতে না পারিলে সে আর বাঁচে না। কিন্তু স্কুল যে বন্ধ, এই 2টা দিন তাহাকে কোনো মতে ধৈর্য ধরিয়া থাকিতেই হইবে। তবে যে সকল ছেলেরা কাছাকাছি থাকে, অন্তত তাহাদিগকে না বলিয়াই বা সে থাকে কি করিয়া? সে আর একবার ছটফট করিয়া বলিল, এখন যাব দিদি। এত বেলায় কোথায় যাবি রে বলিয়া রমা তাহাকে ধরিয়া রাখিল। যাইতে না পারিয়া যতীন খানিক্ষণ অপ্রসন্ন মুখে চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, এতদিন তিনি কোথায় ছিলেন দিদি? রমা স্নিগ্ধস্বরে কহিল, এতদিন লেখাপড়া শিখতে বিদেশে ছিলেন। তুই বড় হলে তোকেও এমনি বিদেশ গিয়ে থাকতে হবে, আমাকে ছেড়ে পারবি থাকতে যতীন? বলিয়া ভাইটিকে সে আর একবার বুকের কাছে আকর্ষণ করিল। বালক হইলেও সে তাহার দিদির কণ্ঠস্বরে কি রকম একটা পরিবর্তন অনুভব করিয়া বিস্মিতভাবে মুখপানে চাহিয়া রহিল। কারণ তাহার এই ভাইটিকে রমা প্রাণতুল্য ভালোবাসিলেও তাহার কথার এবং ব্যবহারের এরূপ আবেগ উচ্ছ্বাস কখনো প্রকাশ পাইত না। যতীন প্রশ্ন করিল, ছোটদার সমস্ত পড়া শেষ হয়ে গেছে দিদি? রমা তেমনি স্নেহ কোমল কণ্ঠে জবাব দিল, হ্যাঁ ভাই, তার সব পড়া সাঙ্গ হয়ে গেছে। যতীন আবার জিজ্ঞাসা করিল, কি করে তুমি জানলে? প্রত্যুত্তরে রমা শুধু একটা নিঃশ্বাস ফেলিয়া মাথা নাড়িল। বস্তুত এ সম্বন্ধে সে কিংবা গ্রামের আর কেহ কিছুই জানিত না। তাহার অনুমান যে সত্য হইবেই তাহাও নহে।
কিন্তু কেমন করিয়া তাহার যেন নিশ্চয় বোধ হইয়াছিল যে ব্যক্তি পরের ছেলে লেখাপড়ার জন্য এই অল্পকালের মধ্যেই এরূপ সচেতন হইয়া উঠিয়াছে, সে কিছুতেই নিজে মূর্খ নয়। যতীন এ লইয়া আর জিদ করিল না, কারণ ইতিমধ্যেই হঠাৎ তাহার মাথার মধ্যে আর একটা প্রশ্নের আবির্ভাব হইতেই চট করিয়া জিজ্ঞাসা করিয়া বসিল, আচ্ছা দিদি, ছোটদা কেন আমাদের বাড়ি আসেন না? বড়দা তো রোজ আসেন। প্রশ্নটা ঠিক যেন একটা আকস্মিক তীক্ষ্ণ ব্যথার মতো রমার সর্বাঙ্গে বিদ্যুৎ বেগে প্রবাহিত হইয়া গেল। তথাপি হাসিয়া কহিল, তুই তাকে দেখে আনতে পারিস নে? এখনই যাব দিদি বলিয়া তৎক্ষণাৎ যতীন উঠিয়া দাঁড়াইল। ওরে কি পাগলা ছেলে রে তুই বলিয়া রমা চোখের পলকে তাহার ভয় ব্যাকুল দুই বাহু বাড়াইয়া তাহাকে জড়াইয়া ধরিল। খবরদার যতীন, কখনো এমন কাজ করিস নে ভাই, কখনো না বলিয়া ভাইটিকে সে যেন প্রাণপণ বলে বুকের উপর চাপিয়া ধরিয়া রাখিল। তাহার অতি দ্রুত হৃদস্পন্দন স্পষ্ট অনুভব করিয়া যতীন বালক হইলেও এবার বড় বিস্ময়ে দিদির মুখপানে চাহিয়া চুপ করিয়া রহিল। একে তো এমন ধারা করিতে কখনো সে পূর্বে দেখে নাই, তাছাড়া ছোটবাবুকে ছোটদাদা বলিয়া জানিয়া যখন তাহার নিজের মনের গতি সম্পূর্ণ অন্য পথে গিয়াছে, তখন দিদি কেন যে তাহাকে এত ভয় করিতেছে তাহা সে কোনো মতেই ভাবিয়া পাইল না। এমন সময় মাসির তীক্ষ্ণ আহ্বান কানে আসিতেই রমা যতীনকে ঝাড়িয়া দিয়া তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। অনতিকাল পরে তিনি স্বয়ং আসিয়া দ্বারের সম্মুখে দাঁড়াইয়া বলিলেন, আমি বলি বুঝি রমা ঘাটে গেছে চান করতে, বলি একাদশী বলে কি এতটা বেলা পর্যন্ত মাথায় একটু তেল জলও দিতে হবে না? মুখ শুকিয়েছে, একেবারে কালি বর্ণ হয়ে গেছে। রমা জোর করিয়া একটু হাসিয়া বলিল, তুমি যাও মাসি, আমি এখনই যাচ্ছি। যাবি আর কখন? বেরিয়ে দেখ গে, বেনিটা মাছ ভাগ করতে এসেছে। মাছের নামে যতীন ছুটিয়া চলিয়া গেল। মাসির অলক্ষ্যে রমা আঁচল দিয়া মুখখানা একবার জোর করিয়া মুছিয়া লইয়া তাহার পিছন পিছন বাহিরে আসিয়া উপস্থিত হইল। প্রাঙ্গণের ওপর মহা কোলাহল। মাছ নিতান্ত কম ধরা পড়ে নাই। একটা ঝুড়ির প্রায় এক ঝুড়ি ভাগ করিবার জন্য বেনি নিজেই হাজির হইয়াছেন। পাড়ার ছেলেমেয়েরা আর কোথাও নাই, সঙ্গে সঙ্গে আসিয়া ঘিরিয়া দাঁড়াইয়া গোলমাল করিতেছে। কাশির শব্দ শোনা গেল। পরক্ষণেই কি মাছ পড়ল হে বেনি বলিয়া লাঠি হাতে ধর্মদাস প্রবেশ করিল। তেমন আর কই পড়ল বলিয়া বেনি মুখখানা অপ্রসন্ন করিল। ছেলেকে ডাকিয়া কহিল, আর দেরি করছিস কেন রে? শিগগির করে দুভাগ করে ফেল না। জেলে ভাগ করিতে প্রবৃত্ত হইল। কি হচ্ছে গো রমা? অনেকদিন আসতে পারিনি, বলি মায়ের আমার খবরটা একবার নিয়ে যাই বলিয়া গোবিন্দ গাঙ্গুলি বাড়ি ঢুকিলেন। আসুন বলিয়া রমা মুখ টিপিয়া একটুখানি হাসিল। এত ভিড় কিসের গো বলিয়া গাঙ্গুলি অগ্রসর হইয়া আসিয়া হঠাৎ যেন আশ্চর্য হইয়া গেলেন। তাই তো গা, মাছ বড় মন্দ ধরা পড়েনি দেখছি। বড় পুকুরে জাল দেওয়া হলো বুঝি? এ সকল প্রশ্নের উত্তর দেওয়া সকলেই বাহুল্য মনে করিয়া মৎস্য বিভাগের প্রতি ঝুঁকিয়া রহিল এবং অল্পক্ষণের মধ্যেই তা সমাধা হইয়া গেল। বেনি নিজের অংশের প্রায় সমস্ত টুকুই চাকরের মাথায় তুলিয়া দিয়া ধীবরের প্রতি একটি চোখের ইঙ্গিত করিয়া গৃহে প্রত্যাগমনের উদ্যোগ করিল এবং মুখুজ্জেদের প্রয়োজন অল্প বলিয়া রমার অংশ হইতে উপস্থিত সকলেই যোগ্যতানুসারে কিছু কিছু সংগ্রহ করিয়া ঘরে ফিরিবার উপক্রম করিতেছে। এমন সময় সকলেই আশ্চর্য হইয়া দেখিল রমেশ ঘোষালের সেই বেঁটে হিন্দুস্তানি চাকরটা তাহার মাথার সমান উঁচু বাঁশের লাঠি হাতে একেবারে উঠানের মাঝখানে আসিয়া দাঁড়াইয়াছে। এই লোকটা চেহারা এমনই দুশ্মনের মতো যে সকলের আগে সে চোখে পড়ে এবং একবার পড়িলেই মনে থাকে। গ্রামের ছেলে বুড়া সবাই তাহাকে চিনিয়া লইয়াছিল, এমনকি
তাহার সম্বন্ধে নানাবিধ আজগুবি গল্পও ধীরে ধীরে প্রচারিত এবং প্রতিষ্ঠিত হইতে আরম্ভ করিয়াছিল। লোকটা এত লোকের মাঝখানে রমাকেই যে কি করিয়া কর্ত্রী বলিয়া চিনিল তাহা সেই জানে। দূর হইতে মস্ত একটা সেলাম করিয়া মাঝি বলিয়া সম্বোধন করিল এবং কাছে আসিয়া দাঁড়াইল। তাহার চেহারা যেমন হোক, কণ্ঠস্বর সত্যই ভয়ানক, অত্যন্ত মোটা এবং ভাঙা। আর একটা সেলাম করিয়া হিন্দি বাংলা মেশানো ভাষায় সংক্ষেপে জানাইল সে রমেশবাবুর ভৃত্য এবং মাছের 3 ভাগের 1 ভাগ গ্রহণ করিতে আসিয়াছে। রমা বিস্ময়ের প্রভাবেই হোক বা তাহার সঙ্গত প্রার্থনার বিরুদ্ধে একটা কথাও খুঁজে না পাওয়ার জন্যই হোক সহসা উত্তর দিতে পারিল না। লোকটা চকিতে ঘাড় ফিরাইয়া বেনির ভৃত্যকে উদ্দেশ্য করিয়া গম্ভীর গলায় বলিল, মত যাও। চাকরটা ভয়ে 4 পা পিছাইয়া দাঁড়াইল। আধ মিনিট পর্যন্ত কোথাও এতটুকু শব্দ নাই। তখন বেনি সাহস করিল, যেখানে ছিল সেখান হইতেই বলিল, কিসের ভাগ? ভজুয়া তৎক্ষণাৎ তাহাকে একটা সেলাম দিয়া সসম্ভ্রমে কহিল, বাবুজি আপকো নেই বুঝা। মাসি অনেক দূরে রকের উপর হইতে তীক্ষ্ণ কণ্ঠে ঝনঝন করিয়া বলিলেন, কে রে বাবু, মারবি নাকি? ভজুয়া 1 মুহূর্ত তাহার প্রতি চাহিয়া রহিল। পরক্ষণে তাহার ভাঙা গলার ভয়ঙ্কর হাসিতে বাড়ি ভরিয়া উঠিল। খানিক পরে হাসি থামাইয়া যেন একটু প্রায় লজ্জিত হইয়াই পুনরায় রমার প্রতি চাহিয়া কহিল, মাঝে। তাহার কথায় এবং ব্যবহারে অতিশয় সম্ভ্রমের ভিতরে যেন অপক্কা লুকানো ছিল। রমা ইহাই কল্পনা করিয়া মনে মনে বিরক্ত হইয়া উঠিয়াছিল। এবার কথা কহিল, বলিল, কি চায় তোর বাবু? রমার বিরক্তি লক্ষ্য করিয়া ভজুয়া হঠাৎ যেন কুণ্ঠিত হইয়া পড়িল। তাই যতদূর সাধ্য সেই কর্কশ কণ্ঠ কোমল করিয়া তাহার প্রার্থনার পুনরাবৃত্তি করিল। কিন্তু করিলে কি হয়, মাছের ভাগ হইয়া যে বিলি হইয়া গিয়াছে। এতগুলো লোকের সম্মুখে রমা হীন হইতেও পারে না। তাই কটু কণ্ঠে কহিল, তোর বাবুর এতে কোনো অংশ নেই, বলকে যা পারে তাই করুক। বহুত আচ্ছা মাঝি বলিয়া ভজুয়া তৎক্ষণাৎ একটা দীর্ঘ সেলাম করিয়া বেনির ভৃত্যকে হাত নাড়িয়া যাইতে ইঙ্গিত করিয়া দিল এবং দ্বিতীয় কথা না কহিয়া নিজেও প্রস্থানের উপক্রম করিল। তাহার ব্যবহারে বাড়িশুদ্ধ সকলেই যখন অত্যন্ত আশ্চর্য হইয়া গিয়াছে, তখন হঠাৎ সে ফিরিয়া দাঁড়াইয়া রমার দিকে চাহিয়া হিন্দি বাংলায় মিশাইয়া নিজের কঠোর কণ্ঠস্বরের জন্য ক্ষমা চাহিল এবং কহিল, মাঝি, লোকের কথা শুনিয়া পুকুরধার হইতে মাছ কাড়িয়া আনিবার জন্য বাবু আমাকে হুকুম করিয়াছিলেন। বাবুজি কিংবা আমি কেহই মাছ মাংস ছুঁই না বটে, কিন্তু বলিয়া সে নিজের প্রশস্ত বুকের উপর করাঘাত করিয়া কহিল, বাবুজির হুকুমে জিও হয়তো পুকুর ধারেই আজ দিতে হইত, কিন্তু রামজি রক্ষা করিয়াছেন। বাবুজির রাগ পড়িয়া গেল। আমাকে ডাকিয়া বলিলেন, ভজুয়া যা, মাঝিকে জিজ্ঞেস করে আয় ও পুকুরে আমাদের ভাগ আছে কিনা। বলিয়া সে অতি সম্ভ্রমের সহিত লাঠি শুদ্ধ 2 হাত রমার প্রতি উত্থিত করিয়া নিজের মাথায় ঠেকাইয়া নমস্কার করিয়া বলিল, বাবুজি বলিয়া দিলেন, আর যে যাই বলুক ভজুয়া, আমি নিশ্চয় জানি মাঝির জবান থেকে কখনো ঝুটা বাদ বার হবে না, সে কখনো পরের জিনিস ছোঁবে না। বলিয়া সে আন্তরিক সম্ভ্রমের সহিত বারংবার নমস্কার করিয়া বাহির হইয়া গেল। যাইবা মাত্র বেনি ঘোষাল সরু গলায় আস্ফালন আরম্ভ করিয়া দিল, এমনি করে উনি বিষয় সম্পত্তি রক্ষা করবেন। এই তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি, আমি আজ থেকে গড়ের একটা শামুক গুগলিতে ওকে হাত দিতে দেব না। বলিয়া আহ্লাদে আটখানা হইয়া হিহি করিয়া টানিয়া টানিয়া হাসিতে লাগিল। রমার কানে কিন্তু আর একটা কথাও প্রবেশ করিল না। মাঝির মুখ হইতে কখনো ঝুটা পাত বাহির হইবে না। ভজুয়ার এই বাক্যটা তখনও তাহার 2 কানের ভিতর লক্ষ করতালির সমবেত ছমাছম শব্দে যেন মাথাটা ছেঁচিয়া ফেলিতেছিল। তাহার গৌরবর্ণ মুখখানি
পলকের জন্য রাঙা হইয়া এমনই সাদা হইয়া গিয়াছিল যেন কোথাও এক ফোঁটা রক্তের চিহ্ন পর্যন্ত নাই। শুধু এই জ্ঞানটা তাহার ছিল যেন এই মুখের চেহারাটা কাহারও চোখে না পড়ে। তাই সে মাথায় আঁচলটা আর একটু টানিয়া দিয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল। জ্যাঠাইমা? কে? রমেশ, আয় বাবা, ঘরে আয় বলিয়া আহ্বান করিয়া বিশ্বেশ্বরী তাড়াতাড়ি একখানি মাদুর পাতিয়া দিলেন। ঘরে পাতিয়াই রমেশ চমকিত হইয়া উঠিল, কারণ জ্যাঠাইমার কাছে যে স্ত্রীলোকটি বসিয়াছিল তাহার মুখ দেখিতে না পাইলেও বুঝিল এ রমা। তাহার ভারী একটা চিত্তজ্বালার সহিত মনে হইল ইহারা মাসিকে মাঝখানে রাখিয়া অপমান করিতেও ত্রুটি করে না, আবার নিতান্ত নির্লজ্জার মতো নিভৃতে কাছে আসিয়াও বসে। এদিকে রমেশের আকস্মিক অভ্যাগমে রমারও অবস্থা সংকট কম হয় নাই, কারণ শুধু যে সে গ্রামের মেয়ে তাই নয়, রমেশের সহিত তাহার সম্বন্ধটাও এইরূপ যে নিতান্ত অপরিচিতার মতো ঘোমটা টানিয়া দিতেও লজ্জা করে, না দিয়াও সে স্বস্তি পায় না। তাছাড়া মাছ লইয়া এই যে সেদিন একটা কাণ্ড ঘটিয়া গেল, তাই সব দিক বাঁচাইয়া যতটা পারা যায় সে আর হইয়া বসিয়াছিল। রমেশ আর সেদিকে চাহিল না। ঘরে যে আর কেহ আছে তাহা একেবারে অগ্রাহ্য করিয়া দিয়া ধীরে সুস্থে মাদুরের ওপর উপবেশন করিয়া কহিল, জ্যাঠাইমা। জ্যাঠাইমা বলিলেন, হঠাৎ এমন দুপুরবেলা যে রমেশ? রমেশ কহিল, দুপুরবেলা না এলে তোমার কাছে একটু বসতে পাই না যে, তোমার কাজ তো কম নয়। জ্যাঠাইমা তাহার প্রতিবাদ না করিয়া শুধু একটুখানি হাসিলেন। রমেশ মৃদু হাসিয়া বলিল, বহুকাল আগে ছেলেবেলায় একবার তোমার কাছে বিদায় নিতে গিয়েছিলুম, আবার আজ একবার নিতে এলুম। এই হয়তো শেষ নেওয়া জ্যাঠাইমা। তাহার মুখের হাসি সত্ত্বেও কণ্ঠস্বরে ভারাক্রান্ত হৃদয়ের এমনই একটা গভীর অবসাদ প্রকাশ পাইল যে উভয়ে বিস্মিত ব্যথায় চমকিয়া উঠিলেন। বালাই ষাট, ও কি কথা বাপ? বলিয়া বিশ্বেশ্বরীর চোখ দুটি যেন ছলছল করিয়া উঠিল। রমেশ শুধু একটু হাসিল। বিশ্বেশ্বরী স্নেহাদ্র কণ্ঠে প্রশ্ন করিলেন, শরীরটা কি এখানে ভালো থাকছে না বাবা? রমেশ নিজের সুদীর্ঘ এবং অত্যন্ত বলশালী দেহের পানে পার দুই দৃষ্টিপাত করিয়া বলিল, হে যে খোট্টার দেশের ডাল রুটির দেহ জ্যাঠাইমা, একে এত শীঘ্রই খারাপ হয়? তা নয় গো, শরীর আমার বেশ ভালোই আছে, কিন্তু এখানে আমি আর একদণ্ড টিকতে পারছি না। সমস্ত প্রাণটা যেন আমার থেকে থেকে খাপি খেয়ে উঠছে। শরীর খারাপ হয় নাই শুনিয়া বিশ্বেশ্বরী নিশ্চিন্ত হইয়া হাসি মুখে জিজ্ঞাসা করিলেন, এই তো তোর জন্মস্থান বাবা, এখানে টিকতে পাচ্ছিস না কেন বল দেখি? রমেশ মাথা নাড়িয়া বলিল, না, সে আমি বলতে চাই না, আমি জানি তুমি নিশ্চয়ই সমস্ত জানো। বিশ্বেশ্বরী ক্ষণকাল মৌন থাকিয়া একটু গম্ভীর হইয়া বলিলেন, সব না জানলেও কতক জানি বটে, কিন্তু সেই জন্যই তো বলছি তোর আর কোথাও চলে গেলে চলবে না। রমেশ কহিল, কেন চলবে না জ্যাঠাইমা? কেউ তো এখানে আমাকে চায় না। জ্যাঠাইমা বলিলেন, চায় না বলেই তো তোকে আর কোথাও পালিয়ে যেতে আমি দেব না। এই যে ডাল রুটি খাওয়া দেহের বড়াই করছিলি, সে কি পালিয়ে যাবার জন্য? রমেশ চুপ করিয়া রহিল। আজ কেন যে তাহার সমস্ত চিত্ত জুড়িয়া গ্রামের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলিয়া উঠিয়াছিল তাহার একটু বিশেষ কারণ ছিল। গ্রামের যে পথটা বরাবর স্টেশনে গিয়া পৌঁছিয়াছিল তাহার একটা জায়গা ৮-১০ বৎসর পূর্বে বৃষ্টির জলস্রোতে ভাঙিয়া গিয়াছিল। সেই অবধি ভাঙনটা ক্রমাগত দীর্ঘতর এবং গভীরতর হইয়া উঠিয়াছে, প্রায় জল জমিয়া থাকে। স্থানটা উত্তীর্ণ হইতে সকলকেই একটু দুর্ভাবনায় পড়িতে হয়। অন্য সময়ে কোনো মতে পা টিপিয়া কাপড় তুলিয়া অতি সন্তর্পণে ইহারা পার হয়, কিন্তু বর্ষাকালে আর কষ্টের অবধি থাকে না।
কোনো বছর দুটো বাঁশ ফেলিয়া দিয়া, কোনো বছর বা একটা ভাঙা তালের ডোঙা উপর করিয়া দিয়া, কোনো মতে তাহারই সাহায্যে ইহারা আছাড় খাইয়া হাত পা ভাঙিয়া ওপারে গিয়া হাজির হয়। কিন্তু এত দুঃখের সত্ত্বেও গ্রামবাসীরা আজ পর্যন্ত তাহার সংস্কারের চেষ্টা মাত্র করে নাই। মেরামতি করিতে টাকা 20 ব্যয় হওয়া সম্ভব। এই টাকাটা রমেশ নিজে না দিয়া চাঁদা তুলিবার চেষ্টায় 8-10 দিন পরিশ্রম করিয়াছে, কিন্তু 8-10 পয়সা কাহারও কাছে বাহির করিতে পারে নাই। শুধু তাই নয়, আজ সকালে ঘুরিয়া আসিবার সময় পথের ধারে শ্যাকরাতের দোকানের ভেতরে এই প্রসঙ্গ হঠাৎ কানে যাওয়ায় সে বাহিরে দাঁড়াইয়া শুনিতে পাইল কে একজন আরেকজনকে হাসিয়া বলিতেছে, একটা পয়সা কেউ তোরা দিস নে, দেখছিস নে ওর নিজের খরচটাই বেশি, জুতো পায়ে মচমচিয়ে চলা যায় কি না, না দিলে আপনি সারিয়ে দেবে তা দেখিস। তাছাড়া এতকাল যে ও ছিল না, আমাদের এই স্টেশনে যাওয়া কি আটকে ছিল? আরে সবুর করো না হে, চাটুর্জি মশাই বলছিলেন ওর মাথায় হাত বুলিয়ে শীতলা ঠাকুরের ঘরটাও ঠিকঠাক করিয়ে নেওয়া হবে, খোসামত করে দুটো বাবু বাবু করতে পারলেই ব্যাস। তখন হইতে সারা সকালবেলাটা এই দুটো কথা তাহাকে যেন আগুন দিয়া পোড়াইতেছিল। জ্যাঠাইমা ঠিক এই স্থানটাতেই খাতিলেন, বলিলেন, সে ভাঙনটা যে সারাবার চেষ্টা করছিলি, তার কি হলো? রমেশ বিরক্ত হইয়া কহিল, সে হবে না জ্যাঠাইমা, কেউ 1 পয়সা চাঁদা দেবে না। বিশ্বেশ্বরী হাসিয়া বলিলেন, দেবে না বলে কি আর হবে না রে? তোর দাদা মশায়ের তো তুই অনেক টাকা পেয়েছিস, এই কটা টাকা তুই তো নিজেই দিতে পারিস। রমেশ একেবারে আগুন হইয়া উঠিল, কহিল, কেন দেব? আমার ভারী দুঃখ হচ্ছে যে না বুঝে অনেকগুলো টাকা এদের স্কুলের জন্য খরচ করে ফেলেছি, এই গায়ের জন্য কিচ্ছু করতে নেই। রমাতিকে একবার কটাক্ষে চাহিয়া লইয়া বলিল, এদের দান করলে এরা বোকা মনে করে, ভালো করলে গরজ ঠাওরায়, ক্ষমা করাও মহাপাপ ভাবে। জ্যাঠাইমা খুব হাসিয়া উঠিলেন, কিন্তু রমার চোখ মুখ একেবারে রক্তবর্ণ হইয়া উঠিল। রমেশ রাগ করিয়া বলিল, তুমি হাসছ যে জ্যাঠাইমা? না হেসে আর কি করি বল বাপ, বলিয়া সহসা একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বরং আমি বলি তোরই এখানে থাকা সবচেয়ে বেশি দরকার। রাগ করে যে জন্মভূমি ছেড়ে চলে যেতে চাচ্ছিস রমেশ, বল দেখি তোর রাগের যোগ্য লোক এখানে কে আছে? একটু থামিয়া কতকটা নিচের মনেই বলিতে লাগিলেন, আহা, এরা যে কত দুঃখী, কত দুর্বল, তা যদি তুই জানতিস রমেশ, জানলে এদের ওপর রাগ করতে তোর আপনি লজ্জা হবে। ভগবান যদি দয়া করে তোকে পাঠিয়েছেন, তবে এদের মাঝেই তুই থাক বাবা। কিন্তু এরা যে আমায় চায় না জ্যাঠাইমা। জ্যাঠাইমা বলিলেন, তাই থেকেই কি বুঝতে পারিস নে বাবা, এরা তোর রাগ অভিমানের কতটা অযোগ্য? আর শুধু এরাই তো নয়, যে গ্রামে ইচ্ছে ঘুরে আয়, দেখবি সমস্তই এক। সহসা রমার প্রতি দৃষ্টিপাত করিয়া বলিয়া উঠিলেন, তুই যে সেই থেকে ঘাড় হেঁট করে চুপ করে বসে আছিস মা? হ্যাঁ রমেশ, তোরা 2 ভাই বোনে কি কথাবার্তা বলিস নে? না মা, সে করো না, ওর বাপের সঙ্গে তোমার যা হয়ে গেছে সে ঠাকুরপোর মৃত্যুর সঙ্গেই শেষ হয়ে গেছে, সে নিয়ে তোমরা দুজন মনান্তর করে থাকলে তো কিছুতেই চলবে না। রমা মুখ নিচু করিয়াই আস্তে আস্তে বলিল, আমি মনান্তর রাখতে চাই নে জ্যাঠাইমা, রমেশদা। অকস্মাৎ তাহার মৃদু কণ্ঠ রমেশের গম্ভীর উত্তপ্ত কণ্ঠস্বরে ঢাকিয়া গেল। সে উঠিয়া দাঁড়াইয়া বলিল, এর মধ্যে তুমি কিছুতে থেকো না জ্যাঠাইমা, সেদিন কোনো গতিকে ওর মাসির হাত থেকে প্রাণে বেঁচেছ, আজ আবার যদি উনি গিয়ে তাকে পাঠিয়ে দেন, একেবারে তোমাকে চিবিয়ে খেয়ে ফেলে তবে তিনি বাড়ি ফিরবেন। বলিয়াই কোনরূপ বাদ প্রতিবাদের অপেক্ষা মাত্র না করিয়াই দ্রুতপদে বাহির হইয়া গেল। বিশ্বেশ্বরী চেঁচাইয়া ডাকিলেন, যাস নে রমেশ, কথা শুনে যা। রমেশ দ্বারের বাহির হইতে বলিল, না জ্যাঠাইমা, যারা অহংকারের স্পর্ধায় তোমাকে পর্যন্ত পায়ের তলায় মারিয়ে দিয়ে চলে, তাদের হয়ে একটা কথাও তুমি বলিও না। বলিয়া তাহার দ্বিতীয় অনুরোধের পূর্বেই চলিয়া গেল। বিহবলের মতো
রমা কয়েক মুহূর্ত বিশ্বেশ্বরীর মুখের পানে চাহিয়া থাকিয়া একসময় কাঁদিয়া ফেলিল। এ কলঙ্ক আমার কেন জ্যাঠাইমা? আমি কি মাসিকে শিখিয়ে দিই, না তার জন্য আমি দায়ী? জ্যাঠাইমা তাহার হাতখানা নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া সস্নেহে বলিলেন, শিখিয়ে যে দাও না এ কথা সত্যি, কিন্তু তার জন্য দায়ী তোমাকে কতকটা হতে হবে বই কি মা। রমা অন্য হাতে চোখ মুছিতে মুছিতে রুদ্ধ অভিমানে সতেজে অস্বীকার করিয়া বলিল, কেন দায়ী? কখনো না। আমি যে এর বিন্দু বিসর্গও জানতাম না জ্যাঠাইমা, তবে কেন আমাকে উনি মিথ্যে দোষ দিয়ে অপমান করে গেলেন? বিশ্বেশ্বরী ইহা লইয়া আর তর্ক করিল না, ধীরভাবে বলিলেন, সকলে তো ভেতরের কথা জানতে পারে না মা, কিন্তু তোমাকে অপমান করবার ইচ্ছে ওর কখনো নেই এ কথা আমি তোমাকে নিশ্চয় করে বলতে পারি। তুমি তো জানো না মা, কিন্তু আমি গোপাল সরকারের মুখে শুনে টের পেয়েছি তোমার ওপর ওর কত শ্রদ্ধা, কত বিশ্বাস। সেদিন তেঁতুল গাছটা কাটিয়ে দুঘরে যখন ভাগ করে নিলে, তখনও কারো কথায় কান দেয়নি যে ওর ওতে অংশ ছিল। তাদের মুখের ওপর হেসে বলেছিল, চিন্তার কারণ নেই, রমা যখন আছে তখন আমার ন্যায্য অংশ আমিই পাব, সে কখনো পরের জিনিস আত্মসাৎ করবে না। আমি ঠিক জানি মা, এত বিবাদ বিসংবাদের পরেও তোমার ওপর ওর সেই বিশ্বাস ছিল। যদি না সেদিন গড়পুকুরের কথাটার মাঝখানেই বিশ্বেশ্বরী সহসা থামিয়া গিয়া নির্নিমেষ চক্ষে কিছুক্ষণ ধরিয়া রমার আনত শুষ্ক মুখের পানে চাহিয়া থাকিয়া অবশেষে বলিলেন, আজ একটা কথা বলি মা তোমাকে, বিষয় সম্পত্তি রক্ষা করার দাম যতই হোক রমা, এই রমেশের প্রাণটার দাম তার চেয়ে অনেক বেশি। কারো কথায় কোনো বস্তুর লোভেতেই মা সেই জিনিসটিকে তোমরা চারদিক থেকে ঘা মেরে নষ্ট করে ফেলো না। দেশের যে ক্ষতি হবে আমি নিশ্চয় বলছি তোমাকে, কোনো কিছু দিয়েই আর তার পূরণ হবে না। রমা স্থির হইয়া রহিল, একটি কথারও কোনো প্রতিবাদ করিল না। বিশ্বেশ্বরী আর কিছু বলিলেন না। খানিক পরে রমা অস্পষ্ট মৃদুকণ্ঠে কহিল, বেলা গেল, আজ বাড়ি যাই জ্যাঠাইমা, বলিয়া প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া চলিয়া গেল। যত রাগ করিয়াই রমেশ চলিয়া আসুক, বাড়ি পৌঁছতে না পৌঁছতে তাহার সমস্ত উত্তাপ যেন জল হইয়া গেল। সে বারবার করিয়া বলিতে লাগিল, এই সোজা কথাটা না বুঝিয়া কি কষ্টই না পাইতেছিলাম। বাস্তবিক রাগ করি কাহার ওপর? যাহারা এতই সংকীর্ণভাবে স্বার্থপর যে যথার্থ মঙ্গল কোথায় তাহা চোখ মিলিয়া দেখিতেই জানে না, শিক্ষার অভাবে যারা এমনই অন্ধ যে কোনো মতে প্রতিবেশীর বলক্ষয় করাটাকেই নিজেদের বল সঞ্চয়ের শ্রেষ্ঠ উপায় বলিয়া মনে করে, যাহাদের ভালো করিতে গেলে সংশয়ে কণ্টকিত হইয়া উঠে, তাহাদের ওপর অভিমান করার মতো ভ্রম আর কিছুতেই হইতে পারে না। তাহার মনে পড়িল, দূরে শহরে বসিয়া সে বই পড়িয়া কানে গল্প শুনিয়া কল্পনা করিয়া কতবার ভাবিয়াছে, আমাদের বাঙালি জাতির ভিতর আর কিছু যদি না থাকে তো নিভৃত গ্রামগুলিতে সেই শান্তি স্বচ্ছন্দতা আজও আছে, যাহা বহু জনাকীর্ণ শহরে নাই। সেখানে স্বল্প সন্তুষ্ট সরল গ্রামবাসীরা সহানুভূতিতে গলিয়া যায়, একজনের দুঃখে আর একজন বুক পাতিয়া দিয়া আসিয়া পড়ে, একজনের সুখে আরেকজন অনাহূত উৎসব করিয়া যায়। শুধু সেইখানে সেই সব হৃদয়ের মধ্যেই এখনো বাঙালির সত্যকার ঐশ্বর্য অক্ষয় হইয়া আছে। হায় রে, এ কি ভয়ানক ভ্রান্তি! তাহার শহরের মধ্যেও যে এমন বিরোধ, এমন পরশ্রীকাতরতা চোখে পড়ে নাই। নগরের সজীব সঞ্চল পথের ধারে যখনই কোনো পাপের চিহ্ন তাহার চোখে পড়িয়া গিয়াছে, তখনই সে মনে করিয়াছে কোনো মতে তাহার জন্মভূমি সেই ছোট্ট গ্রামখানিতে গিয়া পড়িলে সে এই সকল দৃশ্য হইতে চিরদিনের মতো রেহাই পাইয়া বাঁচিবে। সেখানে যাহা সকলের বড় সেই ধর্ম আছে, এবং সামাজিক চরিত্র আজিও সেখানে অক্ষুণ্ণ হইয়া বিরাজ করিতেছে। হে ভগবান, কোথায় সেই চরিত্র, কোথায় সেই জীবন্ত ধর্ম আমাদের এই সমস্ত প্রাচীন নিভৃত গ্রামগুলিতে? ধর্মের প্রাণটাই যদি আকর্ষণ করিয়া লইয়াছ, তাহার মৃতদেহটাকে ফেলিয়া রাখিয়াছ কেন?
এই বিবর্ণ বিকৃত শবদেহটাকেই হতভাগ্য গ্রাম্য সমাজে যথার্থ ধর্ম বলিয়া প্রাণপণে জড়াইয়া ধরিয়া তাহারই বিষাক্ত পুতিগন্ধময় পিচ্ছিলতায় অহর্নিশি অধঃপথেই নামিয়া চলিতেছে। অথচ সর্বাপেক্ষা মর্মান্তিক পরিহাস এই যে জাতি ধর্ম নাই বলিয়া শহরের প্রতি ইহাদের অবজ্ঞা অশ্রদ্ধারও অন্ত নাই। রমেশ বাড়িতে পা দিতেই দেখিল প্রাঙ্গণের একধারে একজন প্রৌঢ়া স্ত্রীলোক একটি 11-12 বছরের ছেলেকে লইয়া জড়সড় হইয়া বসিয়াছিল। উঠিয়া দাঁড়াইল। কিছু না জানিয়া শুধু ছেলেটির মুখ দেখিয়াই রমেশের বুকের ভেতরটা যেন যেন কাঁদিয়া উঠিল। গোপাল সরকার চণ্ডীমণ্ডপের বারান্দায় বসিয়া লিখিতেছিল। উঠিয়া আসিয়া কহিল, ছেলেটি দক্ষিণ পাড়ার দারিক ঠাকুরের ছেলে, আপনার কাছে কিছু ভিক্ষের জন্য এসেছে। ভিক্ষার নাম শুনিয়া রমেশ চলিয়া উঠিয়া বলিল, আমি কি শুধু ভিক্ষা দিতেই বাড়ি এসেছি সরকার মশাই? গ্রামে কি আর লোক নেই? গোপাল সরকার একটু অপ্রতিভ হইয়া বলিল, সে ঠিক কথা বাবু, কিন্তু কর্তা তো কখনো কারুকে ফেরাতেন না, তাই দায়ে পড়লেই এই বাড়ির দিকেই লোকে ছুটে আসে। ছেলেটির পানে চাহিয়া প্রৌঢ়াকেই উদ্দেশ্য করিয়া বলিলেন, হ্যাঁ কামিনীর মা, এদের দোষ তো কম নয় বাছা, জ্যান্ত থাকতে প্রায়শ্চিত্ত করে দিলে না, এখন মরা যখন ওঠে না তখন টাকার জন্য ছুটে বেড়াচ্ছ। ঘরের ঘটি বাটিটাও কি নেই বাপু? কামিনীর মা জাতিতে সৎকোপ, এই ছেলেটির প্রতিবেশী। মাথা নাড়িয়া বলিল, বিশেষ না হয় বাবু গিয়ে দেখবে চলো, আর কিছু থাকলেও কি মরা বাপ ফেলে একে ভিক্ষে করতে আনি? চোখে না দেখলেও শুনেছ তো সব। এই 6 মাস ধরে আমার যথা সর্বস্ব এই জন্যই ঢেলে দিয়েছি। বলি ঘরের পাশে বামুনের ছেলে মেয়ে না খেতে পেয়ে মরবে। রমেশ এই ব্যাপারটা কতক যেন অনুমান করিতে পারিল। গোপাল সরকার তখন বুঝাইয়া কহিল, এই ছেলেটির বাপ দারিক চক্রবর্তী 6 মাস হইতে কাষ্ঠরোগে শয্যাগত থাকিয়া আজ ভোরবেলায় মরিয়াছে। প্রায়শ্চিত্ত হয় নাই বলিয়া কেহ সব স্পর্শ করিতে চাহিতেছে না। এখন সেইটা করা নিতান্ত প্রয়োজন। কামিনীর মা গত 6 মাসকাল তাহার সর্বস্ব নিঃস্ব করিয়া ব্রাহ্মণ পরিবারের জন্য ব্যয় করিয়া ফেলিয়াছে, আর তাহারও কিছু নাই। সেই জন্যই ছেলেটিকে নিয়ে ভিক্ষা করিতে আসিয়াছে। রমেশ খানিক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, বেলা তো প্রায় 2টো বাজে, যদি প্রায়শ্চিত্ত না হয় মরা পড়ে থাকবে? সরকার হাসিয়া কহিল, উপায় কি বাবু, আশাস্তর কাজ তো আর হতে পারে না, আর এতে পাড়ার লোককেই বা দোষ দেবে কে বলুন? যা হোক, মরা পড়ে থাকবে না, যেমন করে হোক কাজটা ওদের করতেই হবে, তাই তো ভিক্ষে। হ্যাঁ কামিনীর মা, আর কোথাও গিয়েছিলে? ছেলেটি মুঠা খুলিয়া একটি সিকি ও 4টি পয়সা দেখাইল। কামিনীর মা কহিল, সিকিটি মুখুজ্জেরা দিয়েছে, আর 4টি পয়সা হালদার মশাই দিয়েছেন, কিন্তু যেমন করেই হোক 9 শিকের কমে তো হবে না, তাই বলি বাবু। রমেশ তাড়াতাড়ি কহিল, তোমরা বাড়ি যাও বাপু, আর কোথাও যেতে হবে না, আমি এখনই সমস্ত বন্দোবস্ত করে লোক পাঠিয়ে দিচ্ছি। তাদের বিদায় করিয়া দিয়া রমেশ গোপাল সরকারের মুখের প্রতি অত্যন্ত ব্যথিত 2 চক্ষু তুলিয়া প্রশ্ন করিল, এমন গরিব এই গায়ে আর কয় ঘর আছে আপনি জানেন? সরকার কহিল, 2-3 ঘর আছে, বেশি নেই, কিন্তু এদেরও মোটা ভাত কাপড়ের সংস্থান ছিল বাবু। শুধু একটা চালতা গাছ নিয়ে মামলা করে দারিক চক্রতিয়া সনাতন হাজরা 2 ঘরই বছর 5 আগে শেষ হয়ে গেল। গলাটা একটু খাটো করিয়া বলিল, এত তোর করা তো না বাবু, শুধু আমাদের বড় বাবু আর ওই গোবিন্দ গাঙ্গুলি দুজনকেই নাচিয়ে তুলে এতটা করে তুললেন। তারপর? সরকার কহিল, তারপর আমাদের বড় বাবুর কাছেই 2 ঘরের গলা এতদিন পর্যন্ত বাঁধা ছিল। গত বছর উনি সুদে আসলে সমস্তই কিনে নিয়েছেন। হ্যাঁ, চাষার মেয়ে বটে ওই কামিনীর মা, অসময়ে বামুনদের জন্য যা করলে এমনটা দেখতে পাওয়া যায় না। রমেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিল।
তারপর গোপাল সরকারকে সমস্ত বন্দোবস্ত করিয়া দিবার জন্য পাঠাইয়া দিয়া মনে মনে বলিল, তোমার আদেশে আমি মাথায় তুলে নিলাম জ্যাঠাইমা, মরি এখানে সেও ঠের ভালো, কিন্তু এই দুর্ভাগা গ্রামকে ছেড়ে আমি কোথাও যেতে চাইব না। মাস তিনেক পরে একদিন সকালবেলা তারকেশ্বরের যে পুষ্করিণীটিকে দুধ পুকুর বলে, তাহারই সিঁড়ির ওপর একটি রমণীর সহিত রমেশের একেবারে মুখোমুখি দেখা হইয়া গেল। ক্ষণকালের জন্য সে এমনই অভিভূত হইয়া অভদ্রভাবে তাহার অনাবৃত মুখের পানে চাহিয়া দাঁড়াইয়া রহিল যে তৎক্ষণাৎ পথ ছাড়িয়া সরিয়া চাইবার কথা মনে হইল না। মেয়েটির বয়স বোধ হয় 20 অধিক নয়। স্নান করিয়া ওপরে উঠিতেছিল। তাড়াতাড়ি হাতের জলপূর্ণ ঘটিটি নামাইয়া রাখিয়া সিক্ত বসন্তলে 2 বাহু বুকের ওপর জড়ো করিয়া মাথা হেঁট করিয়া মৃদুকণ্ঠে কহিল, আপনি এখানে যে? রমেশের বিস্ময়ের অবধি ছিল না, কিন্তু তাহার বিহ্বলতা ঘুচিয়া গেল। একপাশে সরিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, আপনি আপনি আমাকে চেনেন? মেয়েটি কহিল, চিনি। আপনি কখন তারকেশ্বরে এলেন? রমেশ কহিল, আজই ভোরবেলা আমার মামার বাড়ি থেকে মেয়েদের আসবার কথা ছিল, কিন্তু তারা কেউ আসেননি। এখানে কোথায় আছেন? রমেশ কহিল, কোথাও না, আমি আর কখনো এখানে আসিনি, কিন্তু আজকের দিনটা কোনো মতে কোথাও অপেক্ষা করে থাকতেই হবে। ও ভাববেন না, যেখানে হোক একটা আশ্রয় খুঁজে নেব। সঙ্গে চাকর আছে তো? না, আমি একাই এসেছি। বেশ, যা হোক বলিয়া মেয়েটি হাসিয়া হঠাৎ মুখ তুলিতেই আবার 2 জনের চোখাচোখি হইল। সে চোখ নামাইয়া লইয়া মনে মনে বোধ করিয়া একটু ইতস্তত করিয়া শেষে কহিল, তবে আপনি আমার সঙ্গেই আসুন বলিয়া ঘটিটি তুলিয়া লইয়া অগ্রসর হইতে উদ্যত হইল। রমেশ বিপদে পড়িল। কহিল, আমি যেতে পারি, কেননা এতে দোষ না থাকলে আপনি কখনোই ডাকতেন না। আপনাকে আমি যে চিনি না তাও নয়, কিন্তু কিছুতেই স্মরণ করতে পারছি না। আপনার পরিচয় দিন দয়া করে। তবে মন্দিরের বাইরে একটু অপেক্ষা করুন, আমি পুজোটা সেরে নিই। পথে যেতে যেতে আমার পরিচয় দেব বলিয়া মেয়েটি মন্দিরের দিকে চলিয়া গেল। রমেশ মুগ্ধের মতো চাহিয়া রহিল। এ কি ভীষণ উত্তম যৌবনশ্রী ইহা রাত্রবসন বিদীর্ণ করিয়া বাহিরে আসিতে চাহিতেছিল। তাহার মুখ গঠন প্রতি পদক্ষেপ পর্যন্ত রমেশের পরিচিত, অথচ বহুদিন রুদ্ধ স্মৃতির কবাট কোনো মতেই তাহাকে পথ ছাড়িয়া দিল না। 8 ঘণ্টা পর পূজা সারিয়া মেয়েটি আবার যখন বাহিরে আসিল, রমেশ আর একবার তাহার মুখ দেখিতে পাইল, কিন্তু তেমনি অপরিচয়ের দুর্ভেদ্য প্রাকারের বাহিরে দাঁড়াইয়াই রহিল। পথে চলিতে চলিতে রমেশ জিজ্ঞাসা করিল, সঙ্গে আপনার আত্মীয় কেউ নেই? দাসী আছে, সে বাসায় কাজ করছে। আমি প্রায়ই এখানে আসি, সমস্তই চিনি। কিন্তু আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন কেন? মেয়েটি খানিকক্ষণ চুপ করিয়া পথ চলিবার পর বলিল, নইলে আপনার খাওয়া দাওয়ার ভারী কষ্ট হতো। ও হ্যাঁ, আমি রমা। সম্মুখে বসিয়া আহার করাইয়া পান দিয়া বিশ্রামের জন্য নিজের হাতে শতরঞ্চি পাতিয়া দিয়া রমা কক্ষান্তরে চলিয়া গেল। সেই শয্যায় শুইয়া পড়িয়া চোখ মুদিয়া রমেশের মনে হইল, তাহার এই 23 বর্ষব্যাপী জীবনটা এই একটা বেলার মধ্যে যেন আগা ঘোড়া বদলাইয়া গেল। ছেলেবেলা হইতেই তাহার বিদেশে পরাশ্রয়ে কাটিয়াছে। খাওয়াটার মধ্যে ক্ষুণ্ণিবৃত্তির অধিক আর কিছু যে কোনো অবস্থাতেই থাকিতে পারে ইহা সে জানিতই না। তাই আজিকার এই অচিন্তনীয় পরিতৃপ্তির মধ্যে তাহার সমস্ত মন বিস্ময়ে মাধুর্যে একেবারে ডুবিয়া গেল। রমা বিশেষ কিছুই এখানে তাহার আহারের জন্য সংগ্রহ করিতে পারে নাই। নিতান্ত সাধারণ ভোজ্য ও পেয় দিয়া তাহাকে খাওয়াইতে হইয়াছে। এই জন্য তাহার ভারী ভাবনা ছিল, পাছে তাহার খাওয়া না হয় এবং পরের কাছে নিন্দা করে। হায় রে পর, হায় রে তাদের নিন্দা! খাওয়া না হইবার দুর্ভাবনা যে তাহার নিজের কত আপনার, এবং সে যে তাহার অন্তরের অন্তরতম গহ্বর হইতেই অকস্মাৎ জাগিয়া উঠিয়া তাহার সর্ববিধ দ্বিধা সংকোচ সজোরে ছিনাইয়া লইয়া
এই খাওয়ার জায়গায় তাহাকে ঠেলিয়া পাঠাইয়া দিয়াছিল, একথা কেমন করিয়া আছে তাহার নিজের কাছেই লুকাইয়া রাখিবে? আজ তো কোনো লজ্জার বাধাই তাহাকে দূরে রাখিতে পারিল না। এই আহার্যের স্বল্পতা ত্রুটি শুধু যত্ন দিয়া পূর্ণ করিয়া লইবার জন্যই সে সম্মুখে আসিয়া বসিল। আহার নির্বিঘ্নে সমাধা হইয়া গেলে গভীর পরিতৃপ্তির সে নিঃশ্বাসটুকু রমার নিজের বুকের ভিতর হইতে বাহির হইয়া আসিল। তাহা রমেশের নিজের চেয়েও কত বেশি তাহা আর কেউ যদি না জানিল, যিনি সব জানেন তাহার কাছে তো আর গোপন রহিল না। দিবানিদ্রা রমেশের অভ্যাস ছিল না। তাহার সম্মুখের ছোট জানালার বাহিরে নববর্ষায় ধূসর শ্যামল মেঘে মধ্যাহ্ন আকাশ ভরিয়া উঠিয়াছিল। অর্থনিমিলিত চক্ষে সে তাহাই দেখিতেছিল। তাহার আত্মীয়গণের আসা না আসার কথা আর তাহার মনেই ছিল না। হঠাৎ রমার মৃদু কণ্ঠ তাহার কানে গেল। সে দরজার বাহিরে দাঁড়াইয়া বলিতেছিল, আজ যখন বাড়ি যাওয়া হবে না, তবে এইখানটাতেই থাকুন। রমেশ তাড়াতাড়ি উঠিয়া বসিয়া বলিল, কিন্তু যার বাড়ি তাকে তো এখনো দেখতে পেলাম না, তিনি না বললে আমি থাকি কি করে? রমা সেখানে দাঁড়াইয়া প্রত্যুত্তর করিল, তিনি বলছেন থাকতে, এবারই আমার। রমেশ বিস্মিত হইয়া প্রশ্ন করিল, এ স্থানে বাড়ি কেন? রমা বলিল, এ স্থানটা আমার খুব ভালো লাগে, প্রায়ই এসে থাকি। এখন লোক নেই বটে, কিন্তু এমন সময় হয় যে পা বাড়াবার জায়গা থাকে না। রমেশ কহিল, বেশ তো, তেমন সময় নাই এলে। রমা নীরবে একটু হাসিল। রমেশ পুনরায় জিজ্ঞাসা করিল, তারকনাথ ঠাকুরের ওপর বোধ করি তোমার খুব ভক্তি, তাই না? রমা বলিল, তেমন ভক্তি আর কই, কিন্তু যতদিন বেঁচে আছি চেষ্টা করতে হবে তো। রমেশ আর কোনো প্রশ্ন করিল না। রমা সেইখানেই চৌকাঠ ঘেঁষিয়া বসিয়া পড়িয়া অন্য কথা পারিল। জিজ্ঞাসা করিল, রাত্রে আপনি কি খান? রমেশ হাসিয়া কহিল, যা জোটে তাই খাই। আমার খেতে বসবার আগের মুহূর্ত পর্যন্ত কখনো খাবারের কথা মনে হয় না, তাই বামুন ঠাকুরের বিবেচনার ওপরই আমাকে সন্তুষ্ট থাকতে হয়। রমা কহিল, এত বৈরাগ্য কেন? ইহা প্রচ্ছন্ন পিতৃপ কিংবা সরল পরিহাস মাত্র, তাহা রমেশ ঠিক বুঝিতে পারিল না। সংক্ষেপে জবাব দিল, না, এ শুধু আলস্য। কিন্তু পরের কাজে তো আপনার আলস্য দেখিনি। রমেশ কহিল, তার কারণ আছে। পরের কাজে আলস্য করলে ভগবানের কাছে জবাবদিহিতে পড়তে হয়। নিজের কাজেও হয়তো হয়, কিন্তু নিশ্চয়ই ততটা নয়। রমা একটুখানি মৌন থাকিয়া কহিল, আপনার টাকা আছে, তাই আপনি পরের কাজে মন দিতে পারেন, কিন্তু যাদের নেই? রমেশ বলিল, তাদের কথা জানি নে রমা, কেননা টাকা থাকারও কোনো পরিমাণ নেই, মন দেবারও কোনো ধরাবাঁধা ওজন নেই। টাকা থাকা না থাকার হিসেব তিনিই জানেন, যিনি ইহপরকালের ভার নিয়েছেন। রমা ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, কিন্তু পরকালের চিন্তা করবার বয়স তো আপনার হয়নি। আপনি আমার চেয়ে শুধু 3 বছরের বড়। রমেশ হাসিয়া বলিল, তার মানে তো তোমার আরও হয়নি। ভগবান তাই করুন তুমি দীর্ঘজীবী হয়ে থাকো, কিন্তু আমি নিজের সম্বন্ধে আজই যে আমার শেষ দিন নয়, একথা কোনো দিন মনে করি নে। তাহার কথার মধ্যে যেটুকু প্রচ্ছন্ন আঘাত ছিল, তাহা বোধ করি বৃথা হয় নাই। একটুখানি স্থির থাকিয়া রমা হঠাৎ জিজ্ঞাসা করিয়া উঠিল, আপনাকে সন্ধে আহ্নিক করতে দেখলুম না যে? মন্দিরের মধ্যে কি আছে না আছে তা না হয় নাই দেখলেন, কিন্তু খেতে বসে গণ্ডুস করাটাও কি ভুলে যাচ্ছেন? রমেশ মনে মনে হাসিয়া বলিল, ভুলিনি বটে, কিন্তু ভুললেও কোনো ক্ষতি বিবেচনা করিনে। কিন্তু হঠাৎ এ কথা কেন? রমা বলিল, পরকালের ভাবনাটা আপনার খুব বেশি কিনা, তাই জিজ্ঞাসা করছি। রমেশ ইহার জবাব দিল না। তাহার পর কিছুক্ষণ দুইজনে চুপ করিয়া বসিয়া রহিল। রমা আস্তে আস্তে বলিল, দেখুন, আমাকে দীর্ঘজীবী হতে বলা শুধু অভিশাপই দেওয়া। আমাদের হিন্দুর ঘরে বিধবার দীর্ঘ জীবন কোনো আত্মীয় কোনো দিন কামনা করেন না। বলিয়া আবার একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল,
আমি মরবার জন্য যে পা বাড়িয়ে দাঁড়িয়ে আছি তা সত্যি নয় বটে, কিন্তু বেশি দিন বেঁচে থাকবার কথা মনে হলেও আমাদের ভয় হয়। কিন্তু আপনার সম্বন্ধে তো সে কথা খাটে না। আপনাকে জোর করে কোনো কথা বলা আমার পক্ষে প্রগল্ভতা, কিন্তু সংসারে ঢুকে যখন পরের জন্য মাথা ব্যথা হওয়াটা নিজেরই নিতান্ত ছেলে মানুষই বলে মনে হবে, তখন আমার কথাটা স্মরণ করবেন। প্রত্যুত্তরে রমেশ শুধু একটা নিঃশ্বাস ফেলিল। খানিক পরে রমার মতোই ধীরে ধীরে বলিল, আমি তোমাকে স্মরণ করেই বলছি, আজ আমার একথা কোনো মতেই মনে হচ্ছে না। আমি তোমার কেউ নই রমা, বরং তোমার পথের কাঁটা। তবু প্রতিবেশী বলে আজ তোমার কাছে যে যত্ন পেলুম, সংসারে ঢুকে যত্ন যারা আপনার লোকের কাছে নিত্য পায়, আমার মনে হয় পরের দুঃখ কষ্ট দেখলে তারা পাগল হয়ে ছোটে। এইমাত্র আমি একা বসে ভাবছিলুম, জানো, আমার সমস্ত জীবনটা যেন তুমি একটা বেলার মধ্যে আগা গোড়া বদলে দিয়েছ। এমন করে আমাকে কেউ কখনো খেতে বলেনি, এত যত্ন করে আমাকে কেউ কোনো দিন খাওয়ায়নি। খাওয়ার মধ্যে যে এত আনন্দ আছে আজ আমি তোমার থেকে প্রথমবার জানলাম রমা। কথা শুনিয়া রমার সর্বাঙ্গ কাঁটা দিয়া বারংবার শিহরিয়া উঠিল, কিন্তু সে তৎক্ষণাৎ স্থির হইয়া বলিল, হে ভুলতেও আপনার বেশি দিন লাগবে না, যদি বা একদিন মনে পড়ে অতি তুচ্ছ বলেই মনে পড়বে। রমেশ কোনো উত্তর করিল না। রমা কহিল, দেশে গিয়ে নিন্দে করবেন না, এই আমার ভাগ্য। রমেশ আবার একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিল, না রমা, নিন্দেও করব না, সুখ্যাতি করেও বেড়াবো না। আজকের দিনটা আমার নিন্দা সুখ্যাতির বাইরে। রমা কোনো প্রত্যুত্তর না করিয়া খানিক্ষণ স্থির হইয়া বসিয়া থাকিয়া নিজের ঘরে উঠিয়া চলিয়া গেল। সেখানে নির্জন ঘরের মধ্যে তাহার দুই চক্ষু বাহিয়া বড় বড় অশ্রুর ফোঁটা টপ টপ করিয়া ছড়িয়া পড়িতে লাগিল। ব্যাস, উপন্যাসের দ্বিতীয় পর্বের ইতি তবে এখানেই টানলাম। গ্রামে ফিরে রমার সঙ্গে রমেশের প্রথম সাক্ষাতের সময় তার যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, আজকের পর্বে কিন্তু ঠিক তার উল্টোটাই হল। কোন দিকে এগোচ্ছে তাদের সম্পর্কের সমীকরণ, উত্তর খুঁজব তৃতীয় পর্বে খুব শিগগিরই। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।